বাংলা কবিতা মানেই যে কবির নাম বাঙালির হৃদয় মন্দিরে চিরকালীন একটা আবেগের স্রোত বইয়ে দেবে, তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার কবিতা মানেই মুক্ত প্রকৃতি আর মানুষের বদ্ধ চেতনার জগতের মধ্যে একটি হ্যান্ডশেকের সেতু গঠন। মানসী কাব্যের বধূ কবিতাতেও কবির আধুনিক রং ঝলমলে ইট কাঠে আড়ষ্ট চোখ, পৃথিবীর আদিম সভ্যতা, প্রকৃতির শিকড়, সবুজের গন্ধ, বৃক্ষের ছায়ার কথা ভেবে ভেবে উন্মাদ হতে থাকে। মনে হয় কবিকে কেউ যেন সেই দূর দূর থেকে হাতছানি দিয়ে ডাক দিচ্ছে, আর কবি মন সেই গভীর আকর্ষণে ছুটে যেতে চায় দ্রুত গতিতে। আর গৃহকোণে বসে তিনি বদ্ধ থাকতে চান না। নিজের হৃদয় এবং বিশ্ববাসীকে তিনি নগরায়নের করাল কোটর ত্যাগ করে প্রকৃতির মুক্ত সবুজ আয়নের কাছে দ্রুত ধরা দিতে আহ্বান করেছেন। এই কবিতায় জলকে চল বলে দুটি শব্দ বন্ধ রয়েছে। আসলে কবি দ্রুত গতিতে ছুটে যাওয়াকেই ইঙ্গিত করতে চেয়েছেন। বেলা যে পড়ে এলো, জলকে চল, পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে। কোথা সে ছায়া সখী, কোথা সে জল, কোথা সে বাঁধা ঘাট, অসৎ তল। ছিলাম আনমনে একেলা গৃহকোণে, কে যেন ডাকিল রে, জলকে চল। কবি এতদিন আনমনে ছিলেন, গৃহকোণে একা নিজেকে গোপনে রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে কবির মনের মধ্যে নগর জীবনের যন্ত্রণা বোধ করছেন কবি, এবং কবির মনে হচ্ছে বারবার কেউ যেন তাকে ডাকছেন। সেই প্রাচীন সভ্যতা থেকে, অন্তর্জগৎ থেকে কেউ যেন বারবার ডাকছেন। আর কবির হৃদয়ে বারবার মনে পড়ছে, কবির স্মৃতিতে বারবার মনে পড়ছে সেই অসৎ তলের ছায়া, বাঁধা ঘাটের জল ইত্যাদির কথা। কবি আরও বলছেন, কলসি লয়ে কাঁখে পথ সে বাঁকা। যে পথের কথা তার মনে পড়ছে কবির, সেই পথ বাঁকা ছিল। সেই বাঁকা পথে কলসি নিয়ে মানুষেরা এক সময় হেঁটে গেছে। সেই পথের বামেতে মাঠ শুধু, সদাই করে ধুধু, ডাহিনে বাঁশবন হেলায় শাখা। বাম দিকে ধুধু করা মাঠ আর ডান দিকে বাঁশবন। দিঘির কালো জলে সাঁঝের আলো ঝলে, দুধারে ঘন বন ছায়ায় ঢাকা। তিনি আরও উল্লেখ করছেন, সেই দিঘির কালো জলে সাঁঝের আলো অর্থাৎ সন্ধ্যার আলো পড়ে, আর চারিদিক ঘন বনে ঢাকা। সেই জল আবার গভীর স্থির। তিনি বলছেন, গভীর থির নীরে ভাসিয়া যায় ধীরে, পিক কুহরে তীরে অমিয় মাখা। সেই দিঘির কালো জলের মধ্যে স্থির সেই জলে ভেসে যায় কোকিলের কুহুতান, আর সেই কুহুতান হৃদয় মাখা। পথে আসিতে ফিরে আধার তরু শিরে, সহসা দেখি চাঁদ আকাশে আঁকা। তিনি সন্ধ্যার আরও অপরূপ বর্ণনা করেছেন। যখন তিনি বলছেন সন্ধ্যা যখন আসছে, ঠিক সেই সময় গাছেদের মাথার উপরে অন্ধকার যেন ছেয়ে গেছে, আর আকাশে সেই মুহূর্তেই কেউ যেন চাঁদকে এঁকে দিয়েছে। অসৎ উঠিয়াছে প্রাচীর টুটি, সেখানে ছুটিতাম সকালে উঠি। শরতে ধরাতল শিশিরে ঝলমল, করবি থলো থলো রয়েছে ফুটি। কবি শরতের এক সকালের বর্ণনা করেছেন, শিশিরে ঝলমলে সকাল। সেই সকালে তিনি অসত্য গাছ দেখার জন্য, প্রাচীরের গা ভেঙে যে অসত্য গাছ বেরিয়ে এসেছে সেটিকে দেখার জন্য ছুটে যাচ্ছেন, এবং করবি হাতে, করবি ফুলের কথাও তিনি বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, প্রাচীরের বেয়ে বেয়ে সবুজ ফেলেছে, বেগুনি ফুলে ভরা লতিকা দুটি। ফাটলে দিয়ে আঁখি, আড়ালে বসে থাকি, আঁচল পদতলে পড়েছে লুটি। তিনি বলেছেন, প্রাচীরের গায়ে গায়ে যে লতা পাতাগুলো, সেখানে যে বেগুনি ফুল, সামান্যতম ফুলগুলো, সেগুলোকে দেখার জন্য কবি ছুটে গেছেন। আর দেওয়ালের গায়ে ফাটলে আঁখি রেখে, চোখ রেখে তিনি বসে আছেন সেই ফুলগুলোকে নিবেন বলে। মাঠের পর মাঠ, মাঠের শেষে সুদূর গ্রামখানি আকাশে মেশে। তিনি গ্রাম্য প্রকৃতির একটি অসাধারণ বর্ণনা করেছেন। বলছেন, মাঠের পরে মাঠ এবং তারপরে মাঠের শেষে যে সুদূর গ্রামটিকে দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন আকাশে মিশে আছে সেই গ্রামটি। এ ধারে পুরাতন শ্যামল তালবন সঘন সারি দিয়ে দাঁড়ায় ঘেঁষে। তিনি বলছেন, এই গ্রামগুলির মধ্যে যে তালবনগুলো রয়েছে, তাল গাছগুলো রয়েছে, সেগুলো ঘন ঘন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং এগুলো বহু পুরাতন। আরও বলছেন, বাঁধের জলরেখা ঝলসে যায় দেখা, জটলা করে তীরে রাখাল এসে, চলেছে পথখানি কোথায় নাহি জানি, কে জানে কোন শত নতুন দেশে। তিনি বলছেন, বাঁধের যে জলরেখাগুলো, সেগুলোর দিকে তাকালে
কিছুক্ষণের মধ্যেই চোখ ঝলসে যায়। আসলে সেখানে জটলা করে রাখালেরা তীরে এসে দাঁড়িয়ে আছে, তারা বদমাশি করছে, জলের মধ্যে খেলা করছে। এরপরে তিনি সেই পথটির বর্ণনা করছেন যে সেই পথটি কোথায় যে চলে গেছে কোনো ঠিক নেই, কোন সেই নতুন দেশে, কোন সৌন্দর্যতম দেশে সেই পথ গেছে কবি জানেন না। হায়রে রাজধানী পাষাণ কায়া, এই জায়গা থেকে কবিতার একটি প্রেক্ষাপট বদল হচ্ছে। কবি এতক্ষণ বা প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন, এবার কিন্তু নগর সভ্যতার কয়েকটি কথা বলছেন। তিনি বলছেন হায়রে রাজধানী পাষাণ কায়া, অর্থাৎ হে রাজধানী, হে শহর সভ্যতা, তোমার এত নিষ্ঠুর হৃদয়, নিষ্ঠুর দেহ, পাষাণের মতো দেহ, বিরাট মুঠি তোলে তুমি তোমার বিরাট মুঠির মধ্যে চাপিয়েছে দৃঢ় বলে চেপে রেখেছ বেকুল বালিকারে নাহিক মায়া। এখানে প্রকৃতিকে বালিকার সাথে তুলনা করা হয়েছে, আর রাজধানীকে শহর সভ্যতার সাথে তুলনা করা হয়েছে। যে রাজধানী যেন পাষাণের মতো বিরাট সেই মুঠির মধ্যে আটকে রেখেছে প্রকৃতির রূপ বালিকাকে, কোনো মায়া নাই যেন। কোথা সে খোলা মাঠ, বলছে প্রকৃতির সেই খোলা মাঠ কোথায়? উদার পথঘাট, সেই পথঘাট, খোলামেলা পথঘাট কোথায় আছে? পাখির গান কই, বনের ছায়া, এখন সেই পাখির গান, বনের ছায়া, এগুলো কোথায় আছে? কে যেন চারিদিকে দাঁড়ায়ে আছে, খুলিতে নারী মন শুনিবে পাছে, হেথায় বৃথা কাঁদা দেয়ালে পেয়ে বাধা, কাঁদন ফিরে আসে আপন কাছে। মানুষেরা যেভাবে কান্নাকাটি করার সময় আশপাশের কোনো মানুষকে বোঝাতে চায় তার ভেতরের বেদনার কথা, এখানে এই নারী অর্থাৎ নারীরূপী যে প্রকৃতি, সেও যেন মেয়েটি কাঁদছে এবং সে চারিদিকে যাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখছে মনে করছে তারাও তার এই সাড়া বা আহ্বান জানাবে বা তার এই কান্নাকাটির মূল উৎস খুঁজতে চাইবে, কিন্তু ভুল। চারিদিকে যারা দাঁড়িয়ে আছে তারা কেউ শুনতে পায় না, চারিদিকে শুধু দেওয়াল আছে, দেওয়াল। সেই দেওয়ালে বাধা পেয়ে তার কান্না তারই কাছে ফিরে ফিরে আসে। আমার আঁখি জল কেহ না বোঝে, সেই নারী বলছে তার চোখের জল কেউ বোঝে না, অবাক হয়ে সবে কারণ খোঁজে, শুধু কারণ খুঁজতে থাকে। শিশু বাচ্চারা বা বিশেষ করে বালিকারা, গ্রাম্য বালিকারা যেভাবে কান্নাকাটি করে তার কোনো কারণ নাই, তার কোনো কিছুতেই সন্তুষ্টি নাই, অকারণে কান্নাকাটি করছে। কবি যেন এই ধরনের নারীর সাথে তুলনা করেছেন প্রকৃতির, যে প্রকৃতির এই কান্না শুনে অনেকেই অবাক হয়ে কারণ খুঁজবে, কিন্তু তার কোনো কিছুতেই সন্তুষ্টি নাই, সে চুপবে না, সে অকারণেই কান্নাকাটি করবে। কবি বলছেন আমার আঁখি জল কেহ না বোঝে, অবাক হয়ে সবে কারণ খোঁজে, কিছুতে নাহি তোষ। এই তোষ মানে হলো সন্তুষ্টি, এ তো বিষম দোষ, গ্রাম্য বালিকার স্বভাব ও যে। স্বজন প্রতিবেশী এত যে মেশামেশি, ও কেন কোণে বসে নয়ন বোঝে। এরপরে কবি বলছেন এই প্রকৃতির দিকে কেউ তাকায় না, কেউ ভালো কথা বলে, কেউ কিছু বলেই না, কিন্তু প্রকৃতি মানুষকে ফুল দিতে এসেছে, অথচ সেই ফুলকে কেউ স্নেহ আর করে না। কেহ বা দেখে মুখ, কেহ বা দেহ, কেহ বা ভালো বলে না কেহ। ফুলের মালা গাছি বিকাতে আসিয়াছি, পরখ করে সবে করে না স্নেহ। এরপর কবি সেই নারীকে দাঁড় করিয়ে দিচ্ছেন মানুষ নামের কীটের ঠিক মাঝখানে। বলছেন সবার মাঝে আমি ফিরি একেলা, কেমন করে কাটে সারাটা বেলা। ইটের পরে ইট, অর্থাৎ ইমারত, সাম্রাজ্যের কথা বোঝাচ্ছেন। মাঝে মানুষ কীট, মানুষকে কীটের সাথে তুলনা করলেন। নাইকো ভালোবাসা, নাইকো খেলা, মানুষ ভালোবাসতে ভুলে গেছে, মানুষ মানুষের সাথে খেলা করতে ভুলে গেছে, প্রকৃতিকে ভালোবাসতে ভুলে গেছে, প্রকৃতির সাথে খেলা করতে ভুলে গেছে। শুধুই মাত্র ইটের পর ইট সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে মানুষের ভাবনা চিন্তা। কোথায় আছো তুমি, কোথায় মাগো, এই জায়গাতে এসে কবি এবার নিজের কথা বলছেন। নিজে যেন সেই প্রকৃতি মাকে আর বালিকা নয়, মাতৃ দেবীর সাথে তুলনা করছেন এবং আহ্বান করছেন যে তুমি কোথায় আছো আজ। কবি বলছেন কোথায় আছো তুমি, কোথায় মাগো, কেমনে ভুলে তুই আছিস হ্যাঁ গো। উঠিলে নব শশী ছাদের পড়ে বসি, আর কি রূপকথা বলবি না গো। প্রকৃতির এই রূপময় কাজগুলোকে কবির কাছে খুবই রহস্যময় মনে হয়। কবি তাই ছাদের উপরে গিয়ে বসেন আর চাঁদ ওঠা দেখেন, কিন্তু আজ সেই চাঁদ যেন আগের মতো সৌন্দর্য ছড়াচ্ছে না, রহস্যের গল্প বলছে না। তাই কবি সেই প্রকৃতি মাকে আহ্বান জানিয়েছেন কোথায় আছেন তিনি এখন। হৃদয় বেদনায় শূন্য বিছানায়, বুঝিমা আঁখি জলে রজনী জাগো। কুসুম তুলিলয়ে প্রভাতে শিবালয়ে, প্রবাসী তনয়ার কুশল মাগো। কবি অনুভব করছেন
যে হৃদয়ে বেদনা নিয়ে শূন্য বিছানায় এই প্রকৃতি মা শুয়ে রয়েছে, কিন্তু কবিও কুসুম তুলে নিয়ে অর্থাৎ ফুল তুলে নিয়ে সকালবেলা শিবের মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন। সেই প্রবাসী তনয়া অর্থাৎ যে প্রকৃতি আমাদেরকে ছেড়ে আজ প্রবাসে চলে গেছেন, সেই প্রকৃতি যেন ভালো থাকে, সুন্দর থাকে, তার জন্য কবি নিজে প্রার্থনা করছেন। হেথাও উঠে চাঁদ ছাদের পাড়ে, প্রবেশ মাগে আলো ঘরের দ্বারে। এইখানে এসে কবি নগর সভ্যতায় প্রকৃতির ছোঁয়াকে লক্ষ্য করেছেন। কবি বলছেন এই নগর সভ্যতাতেও ছাদের উপরে কিন্তু চাঁদের আলো আসে, অথচ সেই চাঁদের আলো যেন আমাদের কাছে অনুমতি চায় আমাদের ভেতরে অন্তর্জগতে প্রবেশের জন্য। আমারে খুঁজিতে সে ফিরেছে দেশে দেশে, যেন সে ভালোবেসে চাহে আমারে। প্রকৃতি তো মানুষের থেকে আলাদা নয়, প্রকৃতি তো প্রকৃতির জীব থেকে আলাদা নয়, প্রকৃতি সবসময় জীবজন্তুর সাথে মিশে থাকতে চেয়েছে। তাই প্রকৃতি যেন কবির মতোই ভাবনা চিন্তা ধারণকারী মানুষের খোঁজ করে চলেছে, ভালোবেসে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। এবং এই কথা বুঝতে পেরে কবি নিজেও ছুটে যেতে চান, কিন্তু যখনই দরজা খোলেন তখন প্রকৃতি নয়, প্রকৃতি আর কবি এই দুয়ের মাঝে কৃত্রিম সব বাধাগুলো দাঁড়িয়ে যায়। কবি বলছেন নিমেষ তোড়ে তাই আপনা ভুলি, নিজেকেই ভুলে কবি ছুটে যাচ্ছেন। বেকুল ছুটে যায় দুয়ার খুলি, অমনি চারিধারে নয়ন উঁকি মারে, শাসন ছুটে আসে ঝটিকা তুলি। দেবে না ভালোবাসা, দেবে না আলো, সদাই মনে হয় আধার ছায়াময়, দিঘির সেই জল শীতল কালো। কবির মনে হচ্ছে এই প্রকৃতি আর ভালোবাসা দেবে না, আর আলো দেবে না। সদাই তার মনে হচ্ছে ছায়াময় ওই আধার দিঘির জল শীতল কালো, এতটা শীতল যে তার কোলে গিয়ে মরণকে ভালো বলে মনে করেছেন কবি। ডাকলো ডাকতোরা বলল বল, বেলা যে পড়ে এলো জলকে চল। এবার মানুষের সময় এসেছে আবারও সবুজায়নকে ভালোবাসার। পৃথিবী যেভাবে বিশ্ব উষ্ণায়নের সম্মুখীন হচ্ছে এবং পরিবেশ দূষণের সম্মুখীন হচ্ছে, তাতে করে কোথাও যেন এটি বন সংরক্ষণ এবং বন্য প্রাণী সংরক্ষণের কথাকেও ইঙ্গিত করতে চাইছেন। প্রত্যেকটি মানুষের জন্য আহ্বান জানাচ্ছেন যে প্রত্যেকটি মানুষের উচিত এবার প্রকৃতির কাছাকাছি পৌঁছে যাওয়া, সবুজায়নকে ভালোবাসা। তাই তিনি সবাইকে আহ্বান করে বলেছেন বেলা যে পড়ে এলো জলকে চল। কবে পড়িবে বেলা, ফুরাবে সব খেলা, নীরাবে সব জ্বালা শীতল জল, জানিস যদি কেহ আমায় বল। কবি আর এই নগর সভ্যতার জীবনকে চাইছেন না, তিনি ফিরে যেতে চাইছেন। এই প্রকৃতির কাছে মানুষের যে সচেতন মনোভাবনায় বারবার ফিরে ফিরে চাওয়া এবং বারবার প্রকৃতির প্রতি এই যে আকর্ষণ অনুভব করা, এইখানে এই কবিতাটির জয়, এইখানে কবিতাটির সার্থকতা।